that there will be no income tax payable up to income of 12 lakh rupees. যেটা ছিল সেটা হচ্ছে যে 7 লাখ টাকা পর্যন্ত ইনকামের ক্ষেত্রে 87 এতে পুরোপুরি ট্যাক্স ছাড়। পুরোপুরি। হ্যাঁ, এবার সেটা এই যে 7 লাখ টাকা ছিল সেটা এবছর বাজেটে সেটা কি করা হলো 12 লাখ টাকা করা হলো। মানে 12 লাখ টাকা পর্যন্ত যদি কেউ ইনকাম করে, মানে 11,99,999 টাকা পর্যন্ত ইনকাম করলেও ওই 12 লাখ টাকার উপরে যত ট্যাক্স হচ্ছে পুরোটাই বসে আছে। তো জানি কন্ট্রোভার্সি হতে পারে, বাট পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু কি করা হয়েছে বাজেট? দেখো, আমি বাজেট লাইভ শুনেছি, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের নাম একবার উল্লেখ হয়েছে আমি শুনিনি। পশ্চিমবঙ্গের নাম নেই। তো 2025-এর এই বাজেটে এত রকম চেঞ্জেস হয়েছে আমরা জানতে পারছি। তো যেটা সাধারণ মানুষের জন্য খটকা লাগানোর বিষয়, সেটা হচ্ছে কোন কোন জিনিসের দাম বেড়েছে। যেটা লাগু হচ্ছে এপ্রিল থেকে, তো এপ্রিলের আগে যদি কেউ ফোন কেনার থাকে, ট্যাব কেনার থাকে, কিনে নিতে হবে, কারণ কিছু দাম তো বাড়তে চলেছে। ফোনের দাম বাড়তে চলেছে, তাড়াতাড়ি ফোন কিনে নাও আর সাবস্ক্রাইবটা করে দাও তারপরে। আচ্ছা, তো এটা তো জানা গেল যে কোন কোন জিনিসের সবচেয়ে বেশি দাম বাড়তে চলেছে, তো কোন কোন জিনিসের দাম কমেছে? এটা একটা কোশ্চেন। মানুষ বাজেটে এটা দেখে যে কি কি জিনিসের দাম বাড়তে চলেছে আর কমতে চলেছে। সব থেকে বেশি ইনকাম যদি বলো, কোনো একটা পার্টিকুলার দপ্তরের নাম যদি বলতে বলো, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা আমার ডিপার্টমেন্ট, সেখান থেকে আসছে 22%। টোটাল যে ইনকাম তার 22% আসছে হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আচ্ছা, সঞ্চয় পাঠশালার নতুন পডকাস্টে তোমাদের অসংখ্য স্বাগত। আজকের পডকাস্টে আমাদের অতিথি, আমাদের বিশেষ অয়নদা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করছেন। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা কিন্তু 2025-এর বাজেট। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইবটা করো এবং পাশে বেল আইকনটা প্রেস করে দাও এরকম ফিনান্সিয়াল টপিক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের এই পডকাস্টটা শুরু করা যাক। তো অয়নদা, কেমন আছো? ভালো আছে। আচ্ছা, তো একটুখানি পরিচয় পর্বটা সেরে নিই। প্রথমত, কোন ডিপার্টমেন্টে রয়েছো? আমি রয়েছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, আর আমাদের অফিস এখন হচ্ছে কলকাতা ধর্মতলা, যেটা মেইন অফিস। মেইন অফিসে রয়েছে। আচ্ছা, দেখো এখন আর কি ভারতীয় সমাজে বলতে গেলে অনেকেই বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। তো এই যে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করা, এই যে এই মানসিকতাটা, ঠিক আছে, কিভাবে আসলোটা? না, অ্যাকচুয়ালি আমরা আমরা যখন গ্র্যাজুয়েশন করে বেরোই, তখন আমাদের কাছে আমার ম্যাক্সিমাম বন্ধুরাই সবাই আইদার ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা এরকমই সব চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, কিন্তু বা অনেকেই আছে যারা শিক্ষক, টিএড করেছে, করে টিচার হয়েছে। কিন্তু আমার টার্গেট ছিল যে ডাব্লিউবিসিএস দিয়ে অফিস, মানে স্টেট গভর্নমেন্টের অফিসার, মানে সরকারি চাকরি। সরকারি চাকরি। হ্যাঁ, তো সেখান দিয়ে এই ডাব্লিউবিসিএস নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে তারপরে জানলাম যে স্টাফ সিলেকশন একটা পরীক্ষা হয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ডাক্ট করে। আচ্ছা, তো পরীক্ষা দেওয়া শুরু করলাম, স্টাফ সিলেকশন রেলের পরীক্ষা দিয়ে শুরু করতে করতে তারপরে এই দপ্তরের স্টাফ সিলেকশন। আচ্ছা, আচ্ছা, মানে ওখান থেকেই শুরু আর কি এই জার্নিটা। তো ভারতীয় সমাজে বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ বলো আর বাইরের স্টেটে বলো, সবাই ট্যাক্সকে খুবই ভয় পায়। হ্যাঁ, একটা মানুষের মধ্যে একটা আছে যে মানুষ কিন্তু ট্যাক্স দিতে আগ্রহী নয় এমন নয়, হ্যাঁ, ট্যাক্স ক্যালকুলেশন বা ট্যাক্সের এই ঝঞ্ঝাটের মধ্যে মানুষ পড়তে চায় না। মানুষ যদি এরকম হয় ও ট্যাক্স হিসাব করে কেউ দিয়ে দেবে, ও কিন্তু দিতে রাজি। কিন্তু এই যে বিভিন্ন ডিফিকাল্টিস, এই সেকশন সেই সেকশন, এতে এত ছাড়, ওতে এত ছাড়, এই স্ল্যাবে পড়বে সেই স্ল্যাবে পড়বে, এই সমস্ত করে প্রচুর মানুষ এই ঝঞ্ঝাটে যেতে চায় না, যার জন্য প্রচুর লোক মানে ইগনোর করে যায়। কিন্তু মানুষ ট্যাক্স দিয়ে দেখা গেছে যে মানুষ মানে সার্ভেতে দেখা গেছে যে মানুষ ট্যাক্স দিতে খুব একটা আপত্তি নেই, কিন্তু কিভাবে দেবে এই প্রসেসগুলো জানে না বলে সেই জন্য সমস্যাটা অ্যাকচুয়ালি তৈরি হয়। আচ্ছা, তো আজকে আমরা দুজনেই বসে আছি একটা বিশেষ কারণে। হ্যাঁ, যেহেতু আজকেই কিন্তু আমাদের বাজেটটা লঞ্চ হয়েছে, আর নির্মলা সীতারামন আমাদের ফাইন্যান্স মিনিস্টার বাজেট লঞ্চ করেছেন। তো সেই বিষয়ে কথা বলো। প্রথম কোশ্চেন তোমার কাছে এটাই থাকবে যে এই বছরের বাজেটে সাধারণ মানুষদের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছে সরকার? দেখো, এবছর বাজেট যেটা সব থেকে বড় সুখবর সেটা হচ্ছে ট্যাক্স স্ল্যাবটা চেঞ্জ হয়েছে, ট্যাক্স স্ল্যাবটা বাড়িয়েছে। আর সেটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চাকুরিজীবী সবার ক্ষেত্রে যেটা সব থেকে বড় একটা ভালো খবর সেটা হচ্ছে
যেটা মানুষের দীর্ঘদিনের একটা গত 2-3 বছরের বাজেটে একটা বড় একটা চাওয়া পাওয়া ছিল, সেটা হচ্ছে যে ট্যাক্স স্ল্যাবটা বাড়ানো হোক। সেটা এবছর 2025-এর বাজেটে এসে সেই চাওয়া পাওয়াটা খানিকটা হলো ফুলফিল হলো। আচ্ছা। সেটা হচ্ছে যেটা যে 12 লাখ টাকা পর্যন্ত, প্রায় বলতে গেলে 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম যাদের, তাদের মানে 12 লাখ টাকার নিচে যাদের ইনকাম, সেইটা ট্যাক্স ফ্রি হয়ে গেছে বা নীল ট্যাক্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এটা একটা বিশাল পাওয়া। মানে এতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আছে তাদের একটা বিশাল খুশির খবর। মানে যাদের ধরো 12 লাখ টাকা পর্যন্ত ইনকামে, যাদের প্রায় 80,000 টাকা 1 লাখ টাকার কাছাকাছি ট্যাক্স হয়ে যেত, সেটা বা 60,000 টাকা ট্যাক্স হয়ে যেত, সেটা পুরোপুরি ছাড় হয়ে গেল। এটা একটা বিশাল পাওনা। মানে এটা হয়তো প্রচুর মানুষ- সরকারেরও একটা সুবিধা হবে কি, যে অনেক মানুষই কিন্তু আইটার ফাইল করতে চায় না, যে আমার তো 10 লাখ ইনকাম, আমি যদি আইটার ফাইল করে আমি নির্ঘাত কিছু না কিছু ট্যাক্স পড়েই যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন থেকে আইটার ফাইলিংও বেড়ে যাবে আর কি, যেহেতু হ্যাঁ, ট্যাক্স দেওয়া লাগছে না। সে তো পারবে। আচ্ছা মানুষ অবশ্যই খুশি এতে। আচ্ছা, তো একটুখানি কোলাবরেট করে জানতে চাই যে যে স্ল্যাবটা এসছে, স্ল্যাবটা কিভাবে কিভাবে হয়েছে? 12 লাখ পর্যন্ত কি ট্যাক্স দেওয়া লাগছে? না, লাগছে না? আমি একটু ডিটেলসে বলি ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আহ, গত বছর যে আমরা যে অ্যাকচুয়ালি ট্যাক্সটা হয়, সেই ট্যাক্সের উপরে একটা রিবেট হয়। সেই রিবেটটা হচ্ছে 87A, আন্ডার সেকশন 87A তে যা ট্যাক্স হচ্ছে হুম। সেই পুরোটা নীল ট্যাক্স হিসেবে ছাড় পাওয়া যায় আচ্ছা যদি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ইনকাম হয়। আচ্ছা। ঠিক আছে, সেটা গত বছর ছিল হচ্ছে 7 লাখ টাকা। 7 লাখ। 7 লাখ টাকা পর্যন্ত ইনকাম করলে 87A তে যা ট্যাক্স হয়, ঠিক আছে, সেটা পুরোটা ছাড় ছিল। মানে গত বছরের ট্যাক্স স্ল্যাবটা তুমি যদি দেখো, তাহলে ছিল হচ্ছে 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স, 5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা থেকে 7 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স, 7 লাখ থেকে 10 লাখ পর্যন্ত হচ্ছে 10% ট্যাক্স, আর 10 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত 15% ট্যাক্স। আচ্ছা এবার গত বছর যেটা ছিল সেটা হচ্ছে যে 7 লাখ টাকা পর্যন্ত ইনকামের ক্ষেত্রে 87A তে পুরোপুরি ট্যাক্স ছাড়। ছাড় পুরোপুরি। হ্যাঁ, এবার সেটা এই যে 7 লাখ টাকা ছিল, সেটা এবছর ফিনান্স বাজেটে সেটা কি করা হলো, 12 লাখ টাকা করা হলো। মানে 12 লাখ টাকা পর্যন্ত যদি কেউ ইনকাম করে, মানে 11,99,999 টাকা পর্যন্ত ইনকাম করলেও হুম। ওই 12 লাখ টাকার উপরে যত ট্যাক্স হচ্ছে পুরোটাই ছাড়। ছাড়। মানে প্রায় 60,000 টাকা, 12 লাখ টাকা পর্যন্ত এবছর যে ট্যাক্সের স্ল্যাব করেছে সেটা হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত নীল ট্যাক্স, 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স। মানে 4 লাখ টাকার উপরে 5% ট্যাক্স, মানে 20,000 টাকা। 20,000 টাকা। 8 লাখ টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত 10% ট্যাক্স, মানে 4 লাখ টাকা 10%, মানে 40,000 টাকা। 40,000 টাকা। তারপরে 12 লাখ টাকা থেকে 16 লাখ টাকা পর্যন্ত 15% ট্যাক্স, মানে 60,000 টাকা। এই যে 60,000 প্রথম 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকা, আর 8 লাখ টাকা থেকে 12 লাখ টাকা, মানে 5% আর 10% হারে 20,000 টাকা, আর রেসপেক্টিভলি 40,000 টাকা, টোটাল এই 60,000 টাকা। এই 60,000 টাকা কিন্তু 12 লাখ টাকার কম ইনকাম করলে পুরোপুরি 87 এতে ছাড় হয়ে যাচ্ছে। আচ্ছা এতে 1 টাকাও ট্যাক্স তোমাকে দিতে হচ্ছে না। আচ্ছা, অ্যাকচুয়ালি হুম। হ্যাঁ বলো। কিন্তু তুমি যদি 12,01,00,000 ইনকাম করো, তখন কিন্তু তোমাকে ওই 60,000 টাকাটা ট্যাক্স তখন আর ওই সেকশনটা আর থাকছে না। থাকছে না। 87A সেকশনটাই হচ্ছে এইটা, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত গ্রস ইনকাম হলে তুমি ওই ট্যাক্সটা ছাড় পেয়ে যাবে ওই সেকশনের আন্ডারে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি তুমি যেটা বলতে চাইছো যে ট্যাক্স আছে কিন্তু ওই সেকশনের জন্য ছাড় হয়ে যাচ্ছে। ছাড় হয়ে যাচ্ছে। মানে যাদের ধরো 15 লাখ টাকা ইনকাম, তারা কিন্তু ওই 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকা 20,000 টাকা, 8 লাখ টাকা থেকে 12 লাখ টাকা 40,000 টাকা, আর 12 লাখ থেকে 15 লাখ, কেউ ধরো 15 লাখ ইনকাম করে, তার মানে ওই 15%, 3 লাখের 15%, মানে 45,000 টাকা, ওই পুরোটাই কিন্তু তখন তার ট্যাক্স দিতে হবে। কিন্তু 11,99,999 হলো প্রথম 60,000 টাকা 1 টাকাও ট্যাক্স নেই। এই জন্য বলছে যে আমরা বলছি যে 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স পুরোপুরি ছাড়, মানে নীল ট্যাক্স বলতে গেলে। আচ্ছা, মানে এত বছরের যে একটা চাওয়া পাওয়া ছিল যে না এরকম করাই এটা উচিত। এটা অনেকটা মানে অনেক মানুষের রিলিফ। ঠিক আছে, বিশেষ করে যারা 12 লাখ টাকার নিচে ইনকাম করে তাদের ক্ষেত্রে একটা বড় রিলিফ। হুম। আচ্ছা, আর কোনো ক্ষেত্রে কি কোনো ট্যাক্স কমেছে? আর কোনো ক্ষেত্রে ট্যাক্স কমেছে বলতে এটা আমি যে এতক্ষণ ধরে বললাম, এটা হচ্ছে নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে। হুম। ঠিক আছে, আর ওল্ড ট্যাক্স রেজিমের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, বা এখনো পর্যন্ত আমার হাতে যেটুকুনি পিডিএফ বা ডেটা দেখেছি, ওল্ড ট্যাক্স রেজিমের কথা সেরকম ভাবে উল্লেখ নেই। তো আমি ধরে নিচ্ছি যে ওল্ড ট্যাক্স রেজিমের কোনো চেঞ্জেস হয়নি।
ওল্ড ট্যাক্স রিজিমটা আর একটু একটু মানে হিসেব টিসেবগুলো একটু জটিল। সেখানে কি থাকে, সেখানে 80C-তে মানে ইনকামে ছাড় থাকে, মানে কেউ যদি এলআইসি থাকে বা পিএফ থাকে বা জিপিএফ থাকে সেক্ষেত্রে ছাড় থাকে। হুম। তো সেগুলোর 80C-তে বা ডোনেশন করলে ছাড়। হ্যাঁ, ডোনেশন করলে ছাড় থাকে, বা 80CC-A-তে সেভিংস অ্যাকাউন্টে যদি 10,000 টাকার নিচে ইনকাম থাকে সেগুলো ছাড় থাকে, মানে এগুলো ইনকাম থেকে কম। আচ্ছা। তো এইগুলো যে লিমিট ছিল সেটা একই আছে, এইগুলোর কোনো কিছু পরিবর্তন হয়নি। ওল্ড ট্যাক্স রিজিমে কোনো পরিবর্তন হয়নি। গভর্নমেন্ট যেটুকুনি কাজ করেছে সেটা হচ্ছে নিউ ট্যাক্স রিজিমের উপরে, মানে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট নিউ ট্যাক্স রিজিমটাকে প্রমোট করছে। ওল্ড ট্যাক্স রিজিমটা আস্তে এবছরও রেখেছে, হয়তো সামনের বছর থাকবে নাকি, তারপরে বছর হয়তো থাকবে বলা যায় না সেটা। বলা যায় না। আচ্ছা, তো আমি যদি নিউ ট্যাক্স রিজিমটা ফাইল করি তাহলে আমি কি পুরনো ট্যাক্স রিজিমের যে ফ্যাসিলিটি গুলো সেগুলো কি অ্যাভেল করতে পারবো? না না না, তোমাকে যে কোনো একরকম চুজ করতে হবে, আইদার নিউ ট্যাক্স রিজিম অর ওল্ড ট্যাক্স রিজিম। হুম। ওল্ড ট্যাক্স রিজিমে তুমি ইনকামটা কমাতে পারো, মানে ওখানে তুমি সেভিংস গুলো দেখাতে পারো, সেটা পিপিএফ হোক, জিপিএফ হোক বা এলআইসি হোক, ঠিক আছে। তুমি ইনকামটা এখানে কমে, কিন্তু ওল্ড ট্যাক্স রিজিমে কিন্তু ট্যাক্স রেটটা বেশি। তো সাধারণ যাদের একমাত্র যাদের হাউস বিল্ডিং লোন নেওয়া আছে তাদের ক্ষেত্রেই ওল্ড ট্যাক্স রিজিমটা প্রফিটেবল হয়। তাছাড়া নর্মালি আমি দেখেছি ডিপার্টমেন্টে কারোর ক্ষেত্রেই ওল্ড ট্যাক্স রিজিম নিয়ে লাভ হয় না। ওল্ড ট্যাক্স রিজিম তাদেরই লাভ হয় যাদের হাউস বিল্ডিং প্রিন্সিপাল দেয় 2 লাখ টাকার কাছাকাছি, ইন্টারেস্ট দেয় 1-1.5 লাখ টাকার কাছাকাছি, তাদেরই ওল্ড ট্যাক্স রিজিমিতে লাভ আছে। তাছাড়া ওল্ড ট্যাক্স রিজিমিতে লাভ নেই। আচ্ছা, মানে মানে বলতে গেলে মানে সব ক্ষেত্রে মোটামুটি সবাই নিউ ট্যাক্স রিজিমটাকে এখন প্রেফার করছে। নিউ ট্যাক্স রিজিমে অ্যাকচুয়ালি ট্যাক্সটা কম, বেশি প্রফিটেবল আর কি সাধারণ প্রফিটেবল মানুষের। মানুষের ক্ষেত্রে। মানে তুমি যদি পাশাপাশি দেখো, হিসেব করো ওল্ড ট্যাক্স রিজিম আর নিউ ট্যাক্স রিজিমিতে, নিউ ট্যাক্স রিজিমিতে মানুষের ট্যাক্স ওল্ড ট্যাক্স রিজিমের থেকে কম হবেই, যদি না তার হাউস বিল্ডিং লোন নেই। হাউস বিল্ডিং লোন হলে ইনকামটা অনেক কমে যায়। কারণ ধরো 2 লাখ টাকা হাউস বিল্ডিং লোন, 2 লাখ টাকা লোন হিসেবে 2 লাখ হোম লোন টাকা আছে কারো। 2 লাখ টাকা প্রিন্সিপাল দিচ্ছে আর 1.5 লাখ টাকার কাছাকাছি ইন্টারেস্ট দিচ্ছে, তার মানে তার 3.5 লাখ টাকা প্রায় ইনকামটা কমে যাচ্ছে। আচ্ছা। সেক্ষেত্রে ট্যাক্সটা কমে আসছে। তাছাড়া ওল্ড ট্যাক্স রিজিমে ট্যাক্স রেটটা বেশি, সেই জন্য নিউটাই প্রেফারেবল। হ্যাঁ। নিউটা প্রেফারেবল। আচ্ছা। আর এবছরও যে ছাড়গুলো দিয়েছে সেগুলো নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রেই দিয়েছে, ওল্ড ট্যাক্স রিজিমের কোনো উল্লেখ নেই। তার মানে অ্যাকচুয়ালি ঘুরিয়ে বলতে গেলে গভর্নমেন্ট চাইছে যে তুমি যা ইনকাম করো ছাড় ফাড় নিও না, ডাইরেক্ট তুমি ট্যাক্স ক্যালকুলেট করে ট্যাক্স রেটটা কমিয়ে দিচ্ছে নিউ ট্যাক্স রিজিমিতে। তার মানে তুমি নিউ ট্যাক্স রিজিমিতে চলে এসো। গভর্নমেন্ট প্রমোটস নিউ ট্যাক্স রিজিম। আচ্ছা, তো গভর্নমেন্ট বেসিক্যালি নতুন ট্যাক্স রিজিমকে প্রমোট করছে। হ্যাঁ। তো পরের কোশ্চেনে আসা যাক। পরের কোশ্চেন যেটা করা যাবে সেটা হচ্ছে এই যে বাজেট যেটা 2025 হলো, এই বাজেটে 2025-26-এ গভর্নমেন্টের এক্সপেক্টেড ইনকাম কত হতে পারে? মানে কত? নির্মলা সীতারামনের যে বাজেট ভাষণটা ছিল, সেই বাজেট ভাষণে নির্মলা সীতারামন যে এক্সপেক্টেড মানে এস্টিমেটেড যে ইনকাম রেখেছে সেটা হচ্ছে 50,63,345 কোটি লক্ষ কোটি টাকা। আর এর সাথে টোটাল এস্টিমেটেড খরচ সেটাও কিন্তু একই, সেটাও হচ্ছে 50,63,345 কোটি টাকা। আচ্ছা, মানে যেটা ইনকাম ইনকাম সেটাই সেটাই। ততটাই খরচ, যতটাই ইনকাম ততটাই খরচ। আচ্ছা, তো আগের বছর যেটা বাজেট বের হয়েছিল সেই থেকে এই পর্যন্ত আর কি এক বছরে ঘাটতি কতটা রয়েছে? দেখো 2024-25-এর জিডিপির টোটাল ডেফিসিট হচ্ছে জিডিপির 4.8%। আচ্ছা। ঠিক আছে, এখনো এই ফিনান্সিয়াল ইয়ারের এখনো 3 মাস বাকি আছে, 2 মাস বাকি আছে। তাও এক্সপেক্টেড বলছি এই কারণেই যে 2 মাস বাকি আছে বলে। টোটাল ডেফিসিট যেটা এস্টিমেট হিসেব করা হচ্ছে সেটা হচ্ছে জিডিপির 4.8%। আর 2025-26-এর এস্টিমেটেড যেটা ডেফিসিট সেটা ধরা হচ্ছে 4.1% অফ দ্য জিডিপি। জিডিপির 4.81%। মানে বলতে গেলে ইন্ডিয়ার এখন জিডিপির 4.1% ঘাটতি রয়েছে। সেটা এই বছরে পূরণ করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো এই 2025-এর বাজেটে নির্মলা সীতারামন অনেক কিছু নিয়ে কথাবার্তা বলেছেন। তো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরকার কি নির্ধারণ করেছে কোথা থেকে বেশি আয় হতে পারে বা কোথা থেকে বেশি খরচা হতে পারে, এই নিয়ে যদি
হ্যাঁ, এবছর নির্মলা সীতারামন যে বাজেট রেখেছে তাতে ট্যাক্স থেকে বা বিভিন্ন দপ্তরের ট্যাক্স থেকে আসছে 66%, আর নন ট্যাক্স যে ইনকাম সেটা হচ্ছে 34%। সব থেকে বেশি ইনকাম কোথা থেকে আসছে? সব থেকে বেশি ইনকাম যদি বলো, কোনো একটা পার্টিকুলার দপ্তরের নাম যদি বলতে বলো, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা আমার ডিপার্টমেন্ট, সেখান থেকে আসছে 22%। টোটাল যে ইনকাম তার 22% আসছে হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আচ্ছা। আরো দপ্তর আছে, যেমন জিএসটি থেকে আসছে 18%, হুম। কাস্টম অ্যান্ড এক্সাইজ থেকে 9%, আর কর্পোরেশন ট্যাক্স থেকে আসছে 17%। টোটাল 66% হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, মানে ট্যাক্স থেকে আসা ইনকাম সরাসরি। সরাসরি। আর নন ট্যাক্স যে সমস্ত ইনকাম গুলো আছে, যেমন হচ্ছে নন ট্যাক্স রিসিপ্ট বা হচ্ছে বরোয়িংস বা আদার লায়াবিলিটিস, যেগুলো গভর্নমেন্ট অন্য কাউকে দিয়ে রেখেছে, যার ভাড়া বা যার ইন্টারেস্ট বা ইন্টারেস্ট যেগুলো গভর্নমেন্ট আয় করছে, সেগুলো থেকে আসছে 24%। 24%। 24। আর নন ট্যাক্স রিসিপ্ট হচ্ছে 9%, আর অন্যান্য আদার্স হচ্ছে 1%। টোটাল 34% হচ্ছে নন ট্যাক্স, মানে ট্যাক্স ছাড়া অন্যান্য জায়গাগুলো থেকে ইনকাম। আর ট্যাক্স থেকে আসছে যে ইনকামটা সেটা হচ্ছে 66%। 66%। আচ্ছা, তো যে কোশ্চেনটা আমরা প্রিভিয়াসলি বললাম তা সেটাকে একটু ঘুরিয়ে বলা যাক, যে গভর্নমেন্টের সবচেয়ে বেশি খরচ এই বছর কোথায় হতে চলেছে? দেখো, গভর্নমেন্টের যে খরচ, সেটা মেন যেটা খরচ থাকে সেটা হচ্ছে গভর্নমেন্ট যে স্কিমগুলো চলে সেগুলো হচ্ছে সব থেকে বড় খরচ। হ্যাঁ। ঠিক আছে, বিভিন্ন এবার স্কিমও আবার দু রকম হয়। একটা হচ্ছে ডাইরেক্ট সরকারি যে স্কিমগুলো, মানে ডাইরেক্ট গভর্নমেন্ট সেক্টর স্কিম, হুম। আর কিছু হচ্ছে স্পন্সার্ড স্কিম, মানে অন্য কারোর ভায়া হয়ে যে স্কিমগুলো দেয়। হুম। তো গভর্নমেন্ট সেক্টর, ডাইরেক্ট গভর্নমেন্ট সেক্টর যে স্কিম, তাতে 16% খরচ হবে হচ্ছে, তাতে মানে 100 টাকা 16 টাকা খরচ হচ্ছে ডাইরেক্ট গভর্নমেন্ট সেক্টর যে স্কিম। এটা 2024-25 ফিনান্সিয়াল ইয়ারও 16%ই ছিল, এবছরও 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে এটা 16%ই রাখা হয়েছে। আচ্ছা। তারপরে আসছি হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর যে স্কিমগুলো আছে, মানে ডাইরেক্ট গভর্নমেন্ট না, কোনো কোম্পানি বা কোনো এজেন্সি বা কোনো স্টেট গভর্নমেন্টের থ্রু দিয়ে যে খরচ, মানে ওগুলো গভর্নমেন্ট স্কিম বাট ইনডাইরেক্টলি। ইনডিরেক্টলি, সেগুলোতে হচ্ছে 8%, 8%। সেটা 2024-25-এও 8% ছিল। আচ্ছা। তারপরে আসছি হচ্ছে ডিফেন্স। ডিফেন্সে টোটাল জিডিপির বা টোটাল ইনকামের 8% খরচ হচ্ছে ডিফেন্সে। ডিফেন্সে গত ফিনান্সিয়াল ইয়ারও 8%ই ছিল, এবছরও 8%। তারপরে আসছি হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। এটা একটা সরকারের কাছে বিশাল বড় Liability। লাইবিলিটিস। সেটা হলো যে গভর্নমেন্টের যে সমস্ত কোম্পানি হতে পারে, ব্যাংক হতে পারে, যে পরিমাণ লোন নিয়ে রেখেছে বা টাকা করে রেখেছে, বা সেক্ষেত্রে সে সমস্ত ক্ষেত্রে ইন্টারেস্ট হিসেবে একটা বড় অ্যামাউন্ট পে করতে হয়, সেটা হচ্ছে 20% করা হয়েছে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে, যেটা 20%। যেটা গত বছর ছিল 19%। আচ্ছা, মানে এর থেকে বোঝাই যায় যে গভর্নমেন্টের ইন্টারেস্ট ইন্টারেস্ট বেড়েছে। একটা বড় লায়াবিলিটি। এছাড়াও অন্যান্য খরচ যেমন হচ্ছে যেগুলো মেজর সাবসিডিজ, গভর্নমেন্ট যে সাবসিডিজ গুলো দেয়, যেমন হচ্ছে ধরো প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ওই যে ইন্টারেস্টের যে সাবসিডিটা দেয়, হ্যাঁ। বা উজালা স্কিমে গ্যাস যায়। গ্যাসের যে সাবসিডিটা দেয়, তারপরে হচ্ছে পোষণ ভারত, তারপরে হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন, এই সমস্ত যে সাবসিডিজ গুলো দেয়, তাতে আহ, তাতে 6% হচ্ছে মেজর সাবসিডিজে 6% খরচ হচ্ছে, সেটা গত ফিনান্সিয়াল ইয়ারেও 6%ই ছিল। আচ্ছা। মেজর কিছু চেঞ্জেস এবছর ফিনান্সিয়াল ইয়ারে করা হয়নি খরচের ক্ষেত্রে। আচ্ছা। এছাড়া আরো যে খরচগুলো হয়, যেমন ফিনান্স কমিশনে 9% ছিল হচ্ছে 2024-25-এ, এবছর সেটা করা হয়েছে 8%। আর পেনশন গত বছরও 4% খরচ হতো, এবছরও পেনশন হয়ে 4% খরচই রাখা হয়েছে। সেমই আছে। সেমই আছে। তো 2025-এর এই বাজেটে এত রকম চেঞ্জেস হয়েছে আমরা জানতে পারছি। তো যেটা সাধারণ মানুষের জন্য খটকা লাগানোর বিষয়, সেটা হচ্ছে কোন কোন জিনিসের দাম বেড়েছে, কোন কোন জিনিসের দাম কোন কোন বেড়েছে, ডিপার্টমেন্টের দাম বেড়েছে আর কি জিনিসের। এটা যদি বলো যে গভর্নমেন্টের অ্যাকচুয়ালি কোনো জিনিসের দাম বাজেটের সাথে এইভাবে নির্ভর করে, গভর্নমেন্টের কিছু ট্যাক্স থাকে তো, হ্যাঁ। যেমন ধরো হচ্ছে কাস্টম ডিউটি কাস্টম ডিউটি বা জিএসটি, এইগুলো যদি কখনো গভর্নমেন্ট রেট কমিয়ে দেয়, তাহলে সেই জিনিসটার দাম কমে যাবে। দাম কমে যাবে খুব স্বাভাবিক, কারণ ট্যাক্সটা কমে গেছে বলে। সেক্ষেত্রে এবছর নিটেড ফাইবার, যেটা ফেব্রিক, নেটেড ফেব্রিক, সেক্ষেত্রে তার কাস্টম ডিউটি একদম কমিয়ে দেওয়া হয়েছে, যেটা ছিল 20% থেকে পুরোপুরি 0 করে দেওয়া হয়েছে। Zero করে সেক্ষেত্রে দেওয়া হয়েছে। নিটেড যে ফেব্রিক, তার দাম কম, মানে সরি ভুল বলছি,
0% থেকে 20% করা হয়েছে। আগে নিটেড ফেব্রিকের দাম কোনো কাস্টম ডিউটি ছিল না, এখন সেটা 20% করা হয়েছে। তার মানে আচ্ছা। নিটের যে ফেব্রিক তার দাম 20% বৃদ্ধি, মানে মোটামুটি বৃদ্ধি পাবে। আচ্ছা। এবার সেটা নির্ভর করছে যে কোম্পানি টু কোম্পানি কত বাড়াবে। হ্যাঁ। এটা গেল প্রথম। আর দ্বিতীয়ত এখনো পর্যন্ত যতটা দেখলাম সেটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, মানে মোবাইলের ডিসপ্লে বলো বা ট্যাবের যেগুলো টাচ ডিসপ্লে, স্ক্রিন যেগুলো ডিসপ্লে টাচ স্ক্রিন মানে ইন্টারঅ্যাক্টিভ যে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, ট্যাব হতে পারে, মোবাইল হতে পারে বা গেমিং ল্যাপটপ হতে পারে, যেগুলো টাচ কাজ করে, সেই সমস্ত ডিসপ্লের কিন্তু দাম বাড়তে চলেছে। আর তার কারণ হচ্ছে কাস্টম ডিউটি কিন্তু এখানে বাড়ানো হয়েছে। মানে ইনডাইরেক্টলি বলতে গেলে ফোনের বলো, হ্যাঁ। মনিটর বলো, যেগুলো এগুলোর দাম বাড়তে টাচ চলেছে। স্ক্রিন বলতে গেলে এগুলোর দাম বাড়তে চলেছে। সবকিছু এটা দাম লাগু বাড়ছে। হচ্ছে এপ্রিল থেকে। তো এপ্রিলের আগে যদি কেউ ফোন কেনার থাকে, ট্যাব কেনার থাকে, কিনে নিতে হবে, কারণ কিছু দাম তো বাড়তে চলেছে। ফোনের দাম বাড়তে চলেছে। তাড়াতাড়ি ফোন কিনে নাও আর সাবস্ক্রাইবটা করে দাও তারপরে। আচ্ছা, তো এটা তো জানা গেল যে কোন কোন জিনিসের সবচেয়ে বেশি দাম বাড়তে চলেছে, তো কোন কোন জিনিসের দাম কমেছে? আর এটা একটা কোশ্চেন, মানুষ বাজেটে এটা দেখে যে কি কি জিনিসের দাম বাড়তে চলেছে আর কমতে চলেছে। এই বছর যে সমস্ত জিনিসের দাম কমতে চলেছে সেটা হচ্ছে যে 26টা ক্যান্সার রিকোয়ারমেন্ট বলো। ক্যান্সার নিয়ন্ত্রণকারী ড্রাগস এবং রেয়ার ডিজিজ নিয়ন্ত্রণকারী যে ড্রাগস, 36 রকম ড্রাগস এর ওপর কাস্টম ডিউটি পুরোপুরি জিরো করে দেওয়া হচ্ছে। এই এটা একটা ওষুধগুলোর ভালো দাম জিনিস কমে হয়েছে। যাবে। এছাড়া আরো 37 রকম মানে খুব গুরুত্বপূর্ণ মেডিসিনের উপর কাস্টম ডিউটি পুরোপুরি জিরো করে দেওয়া হচ্ছে, আচ্ছা। সেগুলোর দাম কমতে চলেছে। আচ্ছা। এছাড়া অ্যাকোয়াটিক্স ফিড, যেগুলো মানে মাছেদের খাবার, সেগুলো কাস্টম ডিউটিটা নীল করা হচ্ছে। তো মাছেদের খাবার সেটা ঘরোয়া হতে পারে বা কি বলে নাম চাষের জন্য হতে পারে, তার দাম কিন্তু কমতে চলেছে। আচ্ছা। এছাড়া কোবাল্ট দিয়ে তৈরি যে সমস্ত খেলনা বা যন্ত্রপাতি আছে, এলইডি, জিঙ্ক, লিথিয়াম আয়ন ব্যাটারি, এইগুলোর ওপর কাস্টম ডিউটি কমতে চলেছে, যার জন্য এইগুলো দিয়ে যে সমস্ত জিনিস তৈরি হয় সেগুলোর কিন্তু দাম কমবে। টিভির দাম কমবে তার মানে। হ্যাঁ। এছাড়া হেডফোন, মাইক্রোফোন, ইউএসবি কেবল, এইগুলোর দাম কমতে চলেছে, কারণ এইগুলোর ওপর কাস্টম ডিউটিটা কমানো হচ্ছে। আচ্ছা। এছাড়া সিনথেটিক ফ্লেভার্ড এসেন্স আর সিনথেটিক ফ্লেভার্ড মিক্সচার, যেমন তুমি কোল্ড ড্রিঙ্কস বলতে পারো, বিভিন্ন জুস বা বিভিন্ন ধরনের হেলথ ড্রিঙ্কস, যেগুলো ইন ফর্ম অফ লিকুইড আসে, সেগুলোর ওপর কাস্টম ডিউটি কমানো হচ্ছে। আগে এইগুলোর ওপরে 100% কাস্টম ডিউটি ছিল, এগুলো কমে এবছর থেকে এটা 20% হচ্ছে, মানে এপ্রিল মাস থেকে। তো এইগুলোর দাম কিন্তু এবার একটু কমতে চলেছে। কমতে চলেছে। আর একটা জিনিস একটু এখানে বলবো, সেটা হচ্ছে যে বাইক 1600 সিসির ওপরে যে বাইক ইঞ্জিনগুলো হয়, সেই সমস্ত গাড়ির বাইকের কাস্টম ডিউটি কমতে চলেছে। কত পার্সেন্ট কমেছে? এটা কমেছে হচ্ছে 50% থেকে 20% করা হচ্ছে। মানে আগে ছিল 50%, সেখানে এখন হচ্ছে 20%। 20% করা হবে। তো এই মানে তবুও যে কোনো গাড়ি না, 1600 সিসির ওপরে যে গাড়ির ইঞ্জিনগুলো হয় সেগুলো মানে বলতে গেলে সুপার বাইক। সাধারণ মানুষের জন্য সেরকম কিছুই হয়নি। এটা সুপার সুপার বাইক। আর সেই গাড়ির দাম কমতে চলেছে। আচ্ছা। আচ্ছা, যেটা দেখো, বাঙালি মানুষ আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলে বসে আছি, তো জানি কন্ট্রোভার্সি হতে পারে, বাট পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু কি করা হয়েছে বাজেট? দেখো, আমি বাজেট লাইভ শুনেছি, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের নাম একবার উল্লেখ হয়েছে আমি শুনিনি। আচ্ছা। পশ্চিমবঙ্গের নাম নেই। পশ্চিমবঙ্গের জন্য বিশেষ মানে পার্টিকুলার পশ্চিমবঙ্গের জন্য এটা বা পার্টিকুলারলি পশ্চিমবঙ্গের জন্য ওটা করা হলো, এরকম কিছু নেই। ঠিক আছে, যেমন ধরো নতুন মেডিকেল কলেজ স্থাপন হবে সরকারি, কেন্দ্র সরকারের, কিন্তু সেটা কোথায় হবে এখনো বলা হয়নি। আর কলকাতা বা পশ্চিমবঙ্গে হবে এমন কোনো উল্লেখ কিন্তু কোথাও নেই। ঠিক আছে, পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু হয়েছে এরকম আমি বলতে পারবো। আচ্ছা। ঠিক আছে, কিন্তু যে রাজ্যটার নাম বারবার উঠে এসেছে বাজেট ভাষণে, সেটা হচ্ছে বিহার। মানে বিহারের নাম বারবার উঠেছে। হ্যাঁ, বারবার। আচ্ছা, আমরা আজকে যখন সকালবেলা দেখি যে বাজেট যখন শুরু হয়, আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি, উনি কিন্তু মধুবনী একটা শাড়ি পরে এসেছিলেন। হ্যাঁ, ওটা মধুমণি প্রিন্টিং শাড়ি বলে। হ্যাঁ। দুলারি দেবী, যিনি কদিন আগে দিল্লি থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, বিজেতা, যখন পদ্মশ্রী পুরস্কারটা যখন রিসিভ করতে যান, তখন উনি নির্মলা সীতারামনের জন্য ওই শাড়িটা উপহার হিসেবে নিয়ে গেছেন। আচ্ছা, বিহারের শাড়ি। হ্যাঁ। সেটাই, এই নিয়েই তাহলে একটা কোশ্চেন হয়ে যায় যে বিহার তাহলে কি কি পেল?
বিহার এবছর বাজেটে অনেকগুলো পয়েন্ট বিহার উল্লেখ হয়েছে, সেগুলো পরপর যদি বলি তাহলে প্রথমে আসছে হচ্ছে বিহারে খুব ভালো মাখানা, সব থেকে বেশি প্রোডাকশন বেশি হচ্ছে বিহারে। বিহারে। তো বিহারে মাখানা বোর্ড বলে একটা নতুন বোর্ড তৈরি হবে, সেখান থেকে মাখানা উৎপাদন, মাখানা এক্সপোর্টিং বা মাখানা ফুড প্রসেসিং সেগুলো বিহার থেকে মেনটেন হবে। তো এটা একটা আচ্ছা। বিহারের একটা বড় জিনিস বিহারে। বড় অর্থ নিবেশ হবে, কর্মসংস্থান এমপ্লয়মেন্ট তো কিছু হবে, এটা একটা বিহারের জন্য সুখবর। অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে বিহারে গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি হবে, বিহারে ব্রাউনফিল্ড এয়ারপোর্ট তৈরি হবে, আর বিহারে পাটনা যে এয়ারপোর্টটা সেটা আরো এক্সপ্যান্ড করা হবে, আরো বাড়ানো হবে। মানে বিহার ট্যুরিজমের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে বিহারে মানুষ আসে, বিহারের মানুষ মানে ভ্রমণ করে, tourist উপভোগ আসে। করে। তৃতীয়ত হচ্ছে পাটনা যে আইআইটি আছে, পাটনা আইআইটির সিট সংখ্যা যেটা এখন খুব সম্ভবত ৩,৯০০ এরকম বা ৪,০০০, সেটা বেড়ে করা হবে ৬,৫০০। ঠিক আছে, তার মানে পাটনা আইআইটিটাকে এক্সপেনশন করা হচ্ছে। আচ্ছা। তারপরে আসছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিহারে তৈরি করা হবে। তারপরে আসছি ৫৮,৯০০ কোটি টাকা বিহারে অর্থ নিবেশ করা হবে। আচ্ছা। এছাড়াও মৈথিলি অঞ্চলে, বিহারের মৈথিলি অঞ্চলে ৫০,০০০ হেক্টর এরিয়ার উপরে কোশি নদী, ওটা কোশি নদী, ওখানে পশ্চিম অঞ্চলে, কোশি নদীর পশ্চিম অঞ্চলে একটা বড় খালের প্রজেক্ট করা হবে, যেটা সুবিধা পাবে প্রায় ১.৫ লাখ কৃষক। আচ্ছা। তার মানে বিহারের জন্য একটা বিশাল একটা প্রজেক্ট, বিশাল বাজেট হয়েছে। বিশাল প্রজেক্ট। আচ্ছা, তো এই বিহারকেই কেন? আর তো অনেক রাজ্য আছে। না দেখো, বিহার কেন সেটা তুমিও জানো, আমিও জানি। সেগুলো নয়, কথা না বলাই ভালো। আচ্ছা। তো যেরকম তুমি এই লাস্টে বললে যে বিহারের কৃষকদের জন্য অনেক কিছু করা হয়েছে, তো ওভারঅল সারা ইন্ডিয়ার, ভারতবর্ষের কৃষকদের জন্য কি কি সুযোগ সুবিধা আনা হয়েছে? দেখো, কৃষক হচ্ছে ভারতবর্ষের একটা মূল স্তম্ভ। ঠিক আছে, একদম। কৃষক একটা ভারতবর্ষের মূল স্তম্ভ। কৃষকদের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যেটা লোন দেওয়া হতো ২.৫ লাখ পর্যন্ত, সেটা বাড়িয়ে করা হয়েছে উইদাউট ইন্টারেস্টে ৫ লাখ পর্যন্ত। ৫ লাখ, ৫ লাখ মানে ডবল করা হয়েছে। হ্যাঁ। আর নতুন ৭,৭,৭,০০,০০০ নতুন ফার্মারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনা হবে। এটা একটা বড় ঘোষণা। বড় একটা অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ। আচ্ছা। এছাড়া আমরা দেখেছি যে এবারের বাজেটে ডক্টরদেরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ডক্টরদের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে বলতে পারো, সেটা হচ্ছে যে ডক্টরদের বা নার্সিং স্টাফদের একটা বড় শর্টেজ আছে ভারতে। ঠিক আছে, সেটা বিশেষ মানে সবচেয়ে বেশি আমরা প্যান্ডেমিকের সময়ও দেখেছি। প্রকাশ্যে এসে যেটা সব থেকে বেশি মানে ভারতবর্ষের এই যে গভর্নমেন্ট কিন্তু মেডিকেল সেক্টরে প্রচুর টাকা ইনভেস্ট করে, কিন্তু সেই পরিমাণে ডাক্তারের সংখ্যা কম। আর আর গভর্নমেন্ট মেডিকেল সেক্টর বা হসপিটালগুলোতে তো আরো কম। ঠিক আছে, তো গভর্নমেন্ট এখন যে পলিসি যেটা নতুন নিয়ে আসতে চলেছে সেটা হলো যে নতুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ খোলা হবে। সেখানে আগামী ৫ বছরে ৭৫,০০০ নতুন সিট, মানে যেটা আছে সেটা তো আছেই, তার সাথে ৭৫,০০০ নতুন মেডিকেল স্টুডেন্টদের জন্য নতুন সিট তৈরি করা হচ্ছে, যেটা একটা বড় ঘোষণা। তার কারণ হচ্ছে যারা বিশেষ করে নিট দিয়ে মেডিকেল লাইনে হ্যাঁ, আসতে মানে চায় বা দেখেছি যে লাখ লাখ ছাত্রছাত্রী নিট পরীক্ষা দেয়, হ্যাঁ, কিন্তু কিছু সংখ্যকই আর কি চান্স পায়। কিছু সংখ্যকই চান্স পায়। সেক্ষেত্রে এই যে যদি এই আগামী ৫ বছর যদি ৭৫,০০০ ভ্যাকান্সি আসে, সেটা একটা বিশাল সুযোগ হবে। এটা হয়তো আমরা এখনই এর সুবিধাটা পাবো না, আস্তে আস্তে। কিন্তু এরা যখন ডাক্তার হয়ে যাবে তখন কিন্তু এখন যে ডাক্তারের যে শর্টেজ সেটা কিন্তু অনেকটা কমে যাবে। কারণ ৭৫,০০০ ডাক্তার এখন এক্সিস্টিং যেটা আছে সেটা তো আছে, তার সাথে আরো ৭৫,০০০ ডাক্তার। এরা ধরো আগামী ৫ বছরে যদি ৭৫,০০০ ভ্যাকান্সি বাড়ে, আর এদের ডাক্তার হতে আরো 5 বছর, মানে মোটামুটি আমার হিসেব অনুযায়ী যদি বলো তাহলে মোটামুটি ৫ থেকে ১০ বছরের মধ্যে আর কি এরা সবাই ডাক্তার হয়ে আসলে তখন কিন্তু ডাক্তারদের যে শর্টেজ সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। আরো একটা যেটা খবর, যেটা নির্মলা সীতারামনজি যেটা বাজেট ভাষণে বললেন, সেটা হচ্ছে আগামী বছরই কিন্তু এই নিট দিয়ে মানে বিভিন্ন সরকারি কলেজগুলোতে ভ্যাকান্সি কিন্তু ১০,০০০ বাড়ানো হচ্ছে। ১০,০০০ বাড়ানো হচ্ছে একটা
মানে একটা একাডেমিক ইয়ারে ডাক্তার সিটের সংখ্যা, ডাক্তারি পড়ার সিটের সংখ্যা বা নিটের সংখ্যা, আর এটা একটা বিশাল ব্যাপার। এটা হচ্ছে একটা সুখবর, যারা নিট দিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাদের ক্ষেত্রে কিন্তু 2025-26 একটা ভালো সুখবর। সুখবর তাদের জন্য, অবশ্যই। তাদের একটা দরজা খুলে গেল বলতে গেলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো স্টার্টআপের জন্য কি কিছু করা হয়েছে এই বাজেটে? হ্যাঁ, স্টার্ট আপদের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা ডাইরেক্ট স্টার্ট আপদের ব্যাংক অ্যাকাউন্টে লোন হিসেবে দিয়ে দেয়, লোন বা অন্য কোনো ভাবে দেওয়া হবে? দেয়া হবে। আচ্ছা, তো আমরা যেটা জানলাম কৃষকদের জন্য দেওয়া হয়েছে, এছাড়া ডক্টরদের জন্য করা হয়েছে, তো আর কোন কোন ফিল্ডে বিশেষত এই সুবিধাগুলো দেওয়া হয়েছে? আরো যদি বলো যে ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু আমাদের মোদি গভর্নমেন্ট কিন্তু প্রথম থেকেই ফোকাস করে বা হ্যাঁ, প্রমোট করে। বরাবরই দেখেছি যে মোদি গভর্নমেন্ট বলো আর মোদিজি বলো, এই ইকোসিস্টেম, এই যে ট্যুরিজমের যে ইকোসিস্টেম, এতে কিন্তু বিশেষ ফোকাস দিয়ে। বিশেষ ফোকাস দেয়। তুমি দেখেছো খুব সম্প্রতি লাক্ষাদ্বীপকে প্রমোট করেছে, হ্যাঁ। তারপরে আন্দামান নিকোবর আছে, আর সব থেকে এখন যেটা চলছে সেটা হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলা কুম্ভ মেলা কিন্তু একটা ট্যুরিজম হটস্পট, ব্যাপক হটস্পট। কারণ প্রয়াগরাজে মানে শোনা যাচ্ছে যে প্রয়াগরাজ যে এলাকাটা সেখানে মাত্র 16 লাখ মানুষ ধরে, কিন্তু বর্তমানে সেখানে 40 কোটি 10 কোটি লোক একেবারে এক মানে রয়েছে। অ্যাট আ টাইম সেখানে রয়েছে, কিন্তু হিউজ একটা ব্যাপার। ঠিক আছে? মানে এই এখন যখন আমরা বসে আছি, এখন যদি পরিসংখ্যান করা হয়, ওখানে 10 কোটি লোক রয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে এটা বিশাল ব্যাপার। এবার এবছর বাজেটে যেটা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে নতুন 50টা টপ ট্যুরিজম স্পট খোঁজা হবে আর সেটা প্রমোট করা হবে। সেজন্য নতুন হোটেল খোলার জন্য জমি দেওয়া হতে পারে বা লোন দেওয়া হতে পারে, মানে প্রমোট করা হবে নতুন 50টা ট্যুরিজম স্পটকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করা হবে। মানে ভারত সরকার চাইছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা পর্যটক আছে তারা আসুক, তারা এটাকে এক্সপ্লোর করুক। এক্সপ্লোর করুক অবশ্যই। আচ্ছা, এছাড়া এমএসএমই যেগুলো আছে ছোট কোম্পানি, তাদেরকে 20 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। হাউজিং কমপ্লেক্স হিসেবে 2025-এর মধ্যে SWAMTH সেই প্রজেক্টের আন্ডারে 40,000 হাউজিং ইউনিটকে কমপ্লিট করা হবে। এছাড়াও ইউরিয়া উৎপাদনে, ইউরিয়া কিন্তু ভারতের মার্কেটে কিন্তু একটা হিউজ চাহিদা আছে। কৃষকদের জন্য হ্যাঁ, huge কৃষকদের জন্য ইউরিয়া যে সার সেটা কিন্তু একটা হিউজ চাহিদা আছে। ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ভারত অন্যান্য দেশের উপর নির্ভর থাকে। নির্ভরশীল, কিন্তু এবছরের বাজেটে যেটা বারবার উল্লেখ করেছে সেটা হচ্ছে যে ইউরিয়া উৎপাদনে ভারত এবার থেকে স্বনির্ভরতার জন্য চেষ্টা করবে। আগামী 2 বছরের মধ্যে আসামে ইউরিয়া উৎপাদনের হাব বা ল্যাব বলো তৈরি করা হবে, যাতে আর 2 বছরের মধ্যে ভারতবর্ষের ইউরিয়া উৎপাদনের জন্য অন্য কোনো দেশের উপর যাতে নির্ভরশীল না হতে হয়। আচ্ছা, আচ্ছা, তো মোটামুটি এবছরের বাজেট থেকে আমরা যেগুলো মানে যেগুলো বলা সম্ভব সেগুলো আমরা চুজ করে আর কি এই পডকাস্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি আমাদের অডিয়েন্সদের। তো যারা আজকের এই পডকাস্টটা এই পর্যন্ত দেখেছে, লাস্ট পর্যন্ত আমাদের ভিউয়াররা যারা দেখেছে কষ্ট করে, তার মানে তারা এই আজকের এই বাজেটটা পুরোপুরি জানতে চায়, বুঝতে চায়, এবং তারা ফিউচার কিভাবে ডিসাইড করবে এসব নিয়ে যদি লাস্ট কিছু বক্তব্য আমাদের অডিয়েন্সদের দেওয়া যায়। আচ্ছা, এবছর বাজেটে যেটা সব থেকে ভালো খবর সেটা হচ্ছে যে ট্যাক্স স্ল্যাবটা অনেকটা কমেছে। ট্যাক্সের ক্ষেত্রে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যে মানুষ আছে তারা ট্যাক্সের ক্ষেত্রে একটা হিউজ ছাড় পাচ্ছে। এবার যখনই একটা মানুষ ট্যাক্সের ছাড় পায়, হাতে যখন মানুষের কাছে একটু টাকা থাকে, সে টাকাটা অন্য জায়গায় মানুষ ইনভেস্ট করবে। ধরে নেওয়া যায় যে একটা মানুষ ব্যাংকে রাখবে বা মিউচুয়াল ফান্ডে রাখবে, তো ধরে নেওয়া যায় যে আগামী বছরগুলোতে বা এবছরই সেন্সেক্স বলো বা বাজার খানিকটা হলেও উঠবে, এটা আশা করা যায়। হ্যাঁ। এটা আশা করা যায়। আর দ্বিতীয়ত, আমি তো পুরো পডকাস্টে বললাম যে বিভিন্ন সেক্টরে উল্লেখ করে সেখানে ধরে ধরে উল্লেখ করা হয়েছে যে এই পরিমাণে আমরা ফোকাস করছি, এই এই টাকা বরাদ্দ হচ্ছে, এই এই আমাদের টার্গেট। মানে এক কথায় বলতে গেলে এই বাজেটটা গত যে বাজেটগুলো হয়েছে তার থেকে খানিকটা হলেও দূরদৃষ্টি সম্পন্ন। ঠিক আছে, মানে আগামী দেখো একটা সরকার যখন এসছে, এই মোদি গভর্নমেন্ট 3 এর হাতে, মানে মোদি গভর্নমেন্ট 3.0, এই গভর্নমেন্টের হাতে প্রায় এখনো 4 বছর সময় আছে। 4 বছর সময়। তো আমরা আশাই করেছিলাম যে এবছর আর আগামী বছর কি তার পরের বছর আগামী 3টে বাজেট কিন্তু গঠনমূলক হবে। গঠনমূলক মানে সরকার চাইবে যে খানিকটা রিফর্ম করতে, মানে দূরদৃষ্টি রেখে রিফর্ম করতে। তো গভর্নমেন্ট সেটাই করেছে, খানিকটা
মানুষের হাতে টাকা দেওয়ারও ব্যবস্থা করেছে, খানিকটা দূরদৃষ্টিও রেখেছে। মানে এই যে বাজেটটা, এটা একটা বলতে পারো যে কম্বিনেশন অফ দূরদৃষ্টি অ্যাজ ওয়েল অ্যাজ সাবসিডিজ। দুটো একসাথে রেখে একটা কম্বিনেশন করে একটা ভালো, সুন্দর, সুষ্ঠু বাজেট, দূরদৃষ্টি সম্পন্ন বাজেট করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, তো চলো আজকের এই পডকাস্টটা আমরা এখানেই শেষ করব। আজকের পডকাস্টে দাদাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। অবশ্যই ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের মনে যদি অনেক রকম কোশ্চেন তো অবশ্যই এসছে মনে, তো যে কোশ্চেন আসছে অবশ্যই কমেন্টে জানাও। আমাদের দাদা কিন্তু নিজে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো পডকাস্ট এপিসোডে। চলো, জয় হিন্দ, জয় ভারত।